পারেও না। প্রিয় বন্ধুরা, অন্য কবিতার পাতা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আপনারা একটু আগেই বোধহয় আমার পরিচিতি পেয়েছেন। আমি নূর কামরুন নাহার, বাংলাদেশের কবি লেখক বলতে ভয় পাচ্ছি, আপনাদেরই বন্ধু। যখনই কলকাতার কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়, বুকের ভিতর অন্যরকম একটি আনন্দ বোধ করি। এজন্য যে আমাদের কাছের যে স্বজন, আমাদের পাশের যে স্বজন, সেটি হচ্ছেন আপনারা। আপনাদের সাথে আমাদের আত্মার বন্ধন, আপনাদের সাথে আমাদের সংস্কৃতির বন্ধন এবং মনের মেল বন্ধন। এই বন্ধনের কারণেই কলকাতার বন্ধুদের সাথে আমাদের মনের, আমাদের ভাবনার যে মিথস্ক্রিয়া, সেটি আমাকে আনন্দিত করে তোলে। অন্য কবিতা থেকেও যে আমন্ত্রণ পেয়েছি, যে আমন্ত্রণের জন্যে আজ আপনাদের সামনে আসতে পেরেছি, সেজন্য অন্য কবিতাকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগেই আপনারা আমার সম্পর্কে শুনেছেন অরিন্দম দার কাছে। কবি অরিন্দম দা আপনাদেরকে বলেছে আমি নূর কামরুন নাহার। হ্যাঁ, এটি আমার পরিচয়, আমি নূর কামরুন নাহার। কিন্তু এই পরিচয়ের বাইরেও আরও সামান্য দু একটি কথা বলার ইচ্ছে হচ্ছে। সেই ইচ্ছে থেকে আপনাদের দু একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো জানেন, কারণ বাংলাদেশ, কলকাতা, আমরা আসলে একেবারেই দুটি আত্মার বন্ধনের জায়গা থেকে পরস্পরকে দেখে থাকি। যেমন কলকাতা, তেমনি বাংলাদেশ। আমরা কলকাতায় গেলে যেমন বাংলাদেশকে মনে করি, কলকাতায় ধারণ করি, তেমনি আপনারাও বাংলাদেশকে কলকাতায় ধারণ করেন। আর আমি যে জায়গাটিতে থাকি সেটি হচ্ছে ঢাকা। আপনারা জানেন ঢাকা বাংলাদেশের রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানীও কলকাতা। এই যে কলকাতা এবং ঢাকার মধ্যে যে পারস্পরিক ভাব বিনিময়, মানুষগুলোর যে পারস্পরিক চিন্তার বিনিময়, এটি কিন্তু আমাদেরকে আপনাদের স্বজন করে তুলেছে, কাছের বন্ধু করে তুলেছে। অরিন্দম দা একটু আগে আমার লেখার বিষয় নিয়ে কথা বলছিলেন, কোন বিষয় নিয়ে আমি লিখতে পছন্দ করি। সে বিষয়ের মধ্যে রয়েছে মানুষের সাথে মানুষের যে বহুমাত্রিক সম্পর্ক। মানুষের সাথে মানুষের যে বহুমাত্রিক সম্পর্ক, সেই সম্পর্কই কিন্তু রচিত হচ্ছে প্রতিদিন আপনাদের এবং আমাদের সাথে। কলকাতার সাথে আমাদেরও বহুমাত্রিক সম্পর্ক, মনের সম্পর্ক, ধ্যানের সম্পর্ক, জ্ঞানের সম্পর্ক এবং আত্মার সম্পর্ক। তাই আজ এখানে আসতে পেরে আনন্দিত বোধ করছি। একটু আগেই বলেছিলাম আমি নূর কামরুন নাহার। আমি নূর কামরুন নাহার লিখতে পছন্দ করি, বন্ধুত্ব করতে পছন্দ করি, ভ্রমণ পছন্দ করি। ভ্রমণ এজন্য পছন্দ করি যে ভ্রমণ মানুষকে দেখায়, মানুষকে চেনায়। তাই আমার প্রধানতম পছন্দের বিষয় হচ্ছে মানুষকে পাঠ করা, জীবনকে পাঠ করা। মানুষকে এবং জীবনকে পাঠ করার জন্যই হয়তো হাতে কলম ধরেছি। কিন্তু তারপরেও বলতে চাই, একদিন লিখব, একদিন কবিতা লিখব, গল্প লিখব, উপন্যাস লিখব, মানুষের ভেতরের কথা লিখব, মানুষের ভেতরের কথা লিখব, এমনটি কিন্তু কখনো ভেবে কলম ধরিনি। ছোটবেলার কথা যদি বলি, আমি খুব সৌভাগ্যবতী যে আমার জন্ম হয়েছিল একটি শিল্প সমৃদ্ধ পরিবারে। আমার মা লিখতেন, বাবাও লিখতেন, আমার চাচাতো ভাই বোনেরাও লিখতেন। আমার মা ছিলেন প্রকৃত অর্থেই একজন শিল্পী মানুষ। তিনি কবিতা লিখতেন, মানুষের জন্য তিনি অত্যন্ত মমতা অনুভব করতেন। মানুষের প্রতি তার মমতা
সেই মমতা বোধই তাকে শিল্পীতে পরিণত করেছিল। তাই আমার মা ছিলেন প্রকৃত অর্থে একজন শিল্পী। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আমি মেসেজ পাচ্ছি একটু জোরে বলার জন্য, জোরে বলার চেষ্টা করছি। আমি সুমিতদা, আপনি যদি একটু জানান যে আমার কথাগুলো এখন শোনা যাচ্ছে কিনা, তাহলে একটু বলতে সুবিধা হয়। যাই হোক, যেটি বলছিলাম, সেই শৈশব থেকেই আমি একটি লেখার পরিবেশে, লেখার আবহে বড় হয়েছি। আমাদের পরিবারে কোনো ভালো আসবাব ছিল না, কিন্তু এক ঘর বই ছিল। সেই বইগুলোও ছিল সাধারণ কাঠের রেকের উপর। সে বইগুলোর বেশিরভাগ বই ছিল আমার বাবার সাহিত্যের উপর বই। তাই ছোটবেলা থেকেই লেখা এবং পড়ার সাথে আমার যোগাযোগ। লেখা এবং পড়ার সাথে এই যোগাযোগের কারণেই একসময় আমি ধীরে ধীরে লেখার দিকে আকৃষ্ট হয়ে পড়ি। লেখা হয়ে ওঠে আমার ধ্যান আর জ্ঞান। এবং লেখার প্রেমে যখন আমি নিজেকে সমর্পিত করি, তখন থেকেই আমি বুঝতে শিখি যে লেখাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য, এবং সেই লক্ষ্য থেকেই আমি এগিয়ে যাচ্ছি। আর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কিছু লেখা নিয়ে, আমার কিছু ভাবনা নিয়ে, এবং আপনাদের ভাবনার সাথে আমার ভাবনাগুলোকে একত্রিত করে দেখতে। আমি আজকে খুব আনন্দিত বোধ করছি যে আমার সামনে রয়েছেন কলকাতার বন্ধুরা এবং আমার বাংলাদেশের বন্ধুরাও রয়েছেন। আমি সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। এটি যেহেতু একটি অন্য কবিতার পাতা, সুতরাং আমি কবিতা নিয়েই কথা বলবো। প্রথমত আমি আমার যে একটু আগে আমার যে পরিচিতি শুনেছেন, সেখানে আমি বলেছিলাম যে কথা সাহিত্য নিয়ে আমার কাজ। কিন্তু কথা সাহিত্য নিয়ে আমার কাজ হলেও কবিতাও আমার একটি গভীরতম প্রেম। কারণ কবিতার প্রতি সেই ছোটবেলা থেকেই আকৃষ্ট হয়েছি নানাভাবে। আমার বাবা কবিতা লিখতেন, মা কবিতা লিখতেন, এবং আমার ভাই কামরুজ্জামান বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত কবি। তো আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার কিছু কবিতা নিয়ে, বাংলাদেশের কবিদের কিছু কবিতা নিয়ে, এবং সেই সাথে আমি শুনবো আপনাদের মতামত। কবিতাকে আপনারা কেমন ভালোবাসেন, আমার কবিতা আপনাদের কতটুকু ভালো লাগলো। আসলে কবিতা কি, এ প্রশ্ন কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি। যেমন কবিরা করেছি তেমনি পাঠক করেছি। আমরা জানি একসময় সব কিছুই রাইমে রচিত হতো। ইতিহাস, গণিত, রাজনীতির সব কিছুই ছিল কবিতায় ছন্দবদ্ধ। মানুষ কথাও বলতো ছন্দবদ্ধে। কবি জনসনের মতে কবিতা হলো ম্যাট্রিক্যাল কম্পোজিশন, আনন্দ ও সত্যকে মেলানোর শিল্প, যেখানে রিজনকে সাহায্য করতে ইমোশনের ডাক পড়ে। এই সংজ্ঞাটি আমাকে খুব আনন্দ দেয়। রিজনকে সাহায্য করতে ইমোশনের ডাক পড়ে, অর্থাৎ কবিতাতে অবশ্যই ইমোশন থাকতে হবে, আবেগ থাকতে হবে। কবিতা আবেগেরই বহিঃপ্রকাশ, মনের আনন্দ অথবা মনের বেদনা, মনের ভারাক্রান্ত অথবা মনের উচ্ছ্বসিত ভাবের প্রকাশ। আর সেই ভাব তখনই আমার কাছে কবিতা হয়ে ওঠে যেই ভাব আমাকে আন্দোলিত করে, মনের ভিতরে গভীর আনন্দ দেয় অথবা গভীর বেদনার কোনো বোধ জাগরিত করে। তো এই যে কবিতা, যে কবিতাকে জনসন বলেছেন রিজনকে সাহায্য করার জন্য ইমোশনের ডাক পড়ে, সেই কবিতা লেখার চেষ্টা কিন্তু আমি ঠিক সেভাবে কখনো করিনি। আমার কবিতা হয়েছিল অনেকটা কিডসের মতো। কিডস যেমন বলেছেন কবিতা হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত বিষয় যা গাছে পাতা আসার মতো, ঠিক তেমনি কবিতা যখন আমার মনের ভিতর দোলা দেয়, শব্দ যখন আমাকে বাধ্য করে হাতে কলম ধরতে, তখনই আমি কবিতা লিখি। অর্থাৎ কবিতার জন্য কিছু শব্দ, কিছু ভাব আমার ভেতরে একটি দোতনার সৃষ্টি করে, যে দোতনা থেকে আমি লিখে ফেলি কিছু কবিতা। তো কবিতা নিয়ে বেশ কিছু কথা হলো, আমার শৈশব নিয়ে কথা হলো, কিভাবে শৈশবে আমরা একটি লেখক পরিবারে জন্মগ্রহণ করে বড় হয়েছি এবং দেখেছি কলমের রাজত্ব। এখন আমি আপনাদের সামনে আমার প্রথম কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতার নাম শিলালিপি। শৈশবে পালা মোরগের জন্য খুব কেঁদেছিলাম।
যার টুটি ছিঁড়ে নিয়েছিল ইঁদুর। চাপ চাপ রক্ত পড়েছিল আমাদের উঠানের মাটিতে। মা দেখে বলেছিলেন, বাহ, কে অভুজ দেখো, কেউ মোরগের জন্য কাঁদে। মা কি জানতেন কতটা অভুজ আমি? কত রাত কেঁদে যাব, কত জ্যোৎস্নায় নোনা জলে আমার হাতের তালু পুকুর হয়ে যাবে। নিশি লাগা মানুষের মতো হেঁটে যাব আর হেঁটে যাব। আমাকে কঠিনে রেখে অসময়ে ঘুমিয়ে যাবেন, আর আমি অভুজের মতো তার মুখ খুঁজতে খুঁজতে চিনে নেব জগৎ সংসারের শিলালিপি। মা কি জানতেন কত বর্ষায় নত হয়ে থাকবো এক বিন্দু জলের প্রার্থনায়। অগ্নুৎপাতের লাভায় ঝলসে যাবে সর্বাঙ্গ। কালো ক্ষতে মলম ঘষতে ঘষতেই বেহিসেবি কেটে যাবে আমার আহ্নিক গতি, বার্ষিক গতি। মতি ছাড়া মানুষের মতো মায়ার কারো বিপুনি খুলে রেখে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খরিদ্দারের আশায় অপেক্ষায় থেকে যাব অনন্তকাল। মা কি জানতেন বারবার আমি শুধু দেখেই যাব আমার পোষা মোরগের ঝরা পালক, রক্তাক্ত শরীর। এই পৃথিবীর মানুষের মতো আমি কোনোদিন বুঝের মানুষ হয়ে উঠব না। কবি কি এই পৃথিবীর মানুষদের মতো বুঝের মানুষ হয়ে ওঠে? প্রত্যেক কবির ভিতরে বোধ হয় কিছু অভুজ পানা থাকে, কিছু অভুজ ভাব থাকে, কিছু অভুজ প্রেম থাকে। সেই প্রেম কিন্তু কবিতারই প্রেম। কবিতার জন্য যদি পাগল হওয়া না যায়, কবিতার জন্য যদি প্রেমে অন্ধ হওয়া না যায়, তাহলে হয়তো কবিতা লেখা যায় না। যেমন ওয়াটসন বলেছেন, কবিতা হচ্ছে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। যখনই পাওয়ারফুল ফিলিংসগুলো থাকবে, যখনই স্পন্টানিয়াস ওভারফ্লো থাকবে সেই পাওয়ারফুল ফিলিংসের, তখনই একটি কবিতার জন্ম হবে। একটি কবিতা নানাভাবে জন্ম হতে পারে। একটি কবিতা কোত্থেকে জন্ম হতে পারে? একটি পাতা দেখেও একজন কবির মনে একটি কবিতা আসতে পারে। বৃষ্টি ভেজা একটি পাতা, অথবা শুধু দুটি ভেজা চোখ, অথবা একটি শাড়ির আঁচল, অথবা শুধু একটি সিগারেটের আগুন। কোন জিনিসটা কবিতা নয়? কোন জিনিসটা না দিতে পারে কবিতার জন্ম? কিন্তু শুধু কি তাই কবিতা সৃষ্টি করে, নাকি এর চাইতেও বেশি কিছু কবিতা? কবিতা কিন্তু আসলে এর চাইতে বেশি কিছু। এই যে অ্যারিস্টটল বলেছেন, কবিতা দর্শনের চেয়ে বেশি, ইতিহাসের চেয়ে বড়। কবিতা কেন দর্শনের চেয়ে বেশি, ইতিহাসের চেয়ে কেন বেশি, সে বিষয়ে হয়তো যারা বিশেষজ্ঞ, যারা ক্রিটিক, তারা আরো ভালো করে বিশ্লেষণ করবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে কবিতা আসলে পুরোটাই একটি দর্শন। যে দর্শন জীবনকে তুলে ধরে, যে দর্শন মানুষকে তুলে ধরে, মানুষের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে, আনন্দ বেদনার ক্ষণকে তুলে ধরে। সবচেয়ে বড় যে কথা, কবিতা মুহূর্তকে বন্দি করে। কোন মুহূর্তকে কবিতা বন্দি করে? সেই মুহূর্তকে, যেই মুহূর্ত আমার ভেতরে কিছু জিনিসের জন্ম দেয়। কি জন্ম দেয়? কবিতা জীবন ভাবনার জন্ম দেয়। কোন ভাবনা কবিতাকে দোলায়? মূলত জীবনের প্রতি যে ভাবনা। আসলে জীবন কি? আসলে সত্যি কি জীবন কিছু? জীবন কি একটি ধোঁয়া, নাকি জীবনের আসলেই কিছু আরো মর্মার্থ রয়েছে? যদি ধর্মের দিকে তাকাই, তাহলে আমরা জানি জীবন ইবাদতের জন্য। কার ইবাদত? সৃষ্টিকর্তার ইবাদত। সৃষ্টিকর্তা কে? তাকে কোথায় পাই? তাকে তো এই সৃষ্টির মধ্যেই পাই, তাকে তো এই জীবনের মধ্যেই পাই। তারপর আসলে জীবন কি? তারপরও খুবই ধাঁধা। তারপরও জীবন আসলে খুবই ধাঁধা। এখন কোনটি কবিতা নয়? এই যে আমরা একটু আগে বললাম, সবকিছুতেই কবিতা। একটি ধূলিকণার ভিতরে কি আমি কবিতা দেখিনি? আমি তো দেখেছি। পলেস্তারা খসে পড়া যে দেয়াল, সে দেয়ালের ভেতরেও তো আমি কবিতা দেখেছি। চড়ুই পাখি, যে চড়ুই পাখি বারবার আমার গিলে এসে শীষ দিয়ে যায়, বারবার এসে চুই চুই করে কথা বলে চলে যায়, সেই চড়ুই পাখির চোখেও তো আমি কবিতা দেখেছি। তাই কবিতা সব জায়গাতেই বিরাজমান, অস্তিত্বমান। কিন্তু তারপরও কবিতা তো দর্শন, জীবনের গভীর সত্যকে উন্মোচিত করে। তেমনি একটি কবিতা পাঠ করছি, যেখানে জীবন কি তার উত্তর চেয়েছি কবিতার মাধ্যমে। হাওয়াই মিঠাই। বস্তুত তারা কিছুই পায় না, যারা জীবনের প্রতিশব্দ লেখে অন্ধকার আর দাসত্বের কাছে যারা সমর্পিত।
কেউ কেউ লুসিফার আর ঈশ্বর এই দুই সত্তাকে অস্বীকার করে, বলে জীবন হচ্ছে একটা সিগারেট যা জ্বলতে জ্বলতে ছায়ে নিঃশেষ হয়ে যায়, অতঃপর আর কোনো অস্তিত্বই থাকে না। কেউ কেউ পুনর্জন্মের কথা বলে, পুনরুত্থানে কারো বিশ্বাস। বস্তুত আস্থার এই সব কূটতর্ক বিতর্কে জন্ম ঈশ্বর অতিক্রম করা সত্য। কেউ কেউ ধিক্কারে ধিক্কারে পূর্ণ করে পেয়ালা, তারপর গরলে গরলে জ্বালিয়ে দেয় আত্মা। তারা বলে ধ্বংসই সৃষ্টির মূল। তারা বলে এইখানে মানুষ পাকের তৈরি। কারো মতে পাক আর মাটির মধ্যে পার্থক্য রয়েছে, মানুষ মাটির সন্তান, অতঃপর মাটি তাকে মিশিয়ে নেয়। জীবন আমার কাছে কখনো একটা আলোর গোলক, যা থেকে বিচ্ছুরিত পাপ, পুণ্য, প্রেম, ঘৃণা, অন্ধকার। অতঃপর জীবন আমার কাছে কখনো গোধূলি, কখনো প্রভাত হয়ে ফিরে আসে। অন্ধকার রাত্রি অথবা ঝাঁঝালো রোদের ভেতর দেখায় পলাতকা নদীর বিষণ্ণ ক্লান্ত নুপুর। সবশেষে এই সব অভিজ্ঞায় আমি জেনে যাই, জীবন অর্বাচীন বালকের হাতে এক হাওয়াই মিঠাই। জীবন কি আসলে অর্বাচীন বালকের হাতে এক হাওয়াই মিঠাই, অথবা কবিতা কি হাওয়াই মিঠাই? এই আছে এই নেই, এ প্রশ্নের উত্তরও বিশেষজ্ঞরা দিবেন। কিন্তু তারপর আমরা অনুভব করি কবিতাও কিন্তু আসলে হাওয়াই মিঠাইয়ের মতো। এই মনে কবির ভাব জাগরিত হয়, আবার এই মুহূর্তে কিন্তু কবিতা অনেক সময় পালিয়েও যায়। কিন্তু কবিতা পালিয়ে যাবে কোথায়? কবিতা তাকে ধরে আনবেই, কারণ কবির ধ্যান জ্ঞান তো সেই কবিতাই। আর কবিতার ভিতরে কিন্তু কবি পরিতৃপ্তি খুঁজে ফেরে। যেমন শেলির মতে কবিতা হচ্ছে পরিতৃপ্তির বিষয়। কবি যখন কোনো কবিতা লিখে পরিতৃপ্তি পান, তখনই সেটা সার্থক কবিতা হয়ে ওঠে। এখন কবি যদি কবিতা লিখে তৃপ্তি পান আর পাঠক যদি শুনে তৃপ্তি না পায়, তাহলে কি কবিতা হবে? কিন্তু আমরা জানি যে একটি অত্যন্ত প্রচলিত কথা, কেউ কেউ কবি, সবাই কবি নয়, কেউ কেউ কবি। সবাই কি পাঠক, নাকি কেউ কেউ পাঠক? তাহলে পাঠককেও কি কবির মন বুঝতে হবে, কবিতাকে বুঝতে হবে, নাকি কবি পাঠকের হাতে শুধু ছেড়ে দিবেন কবিতাকে? পাঠক নেড়ে চেড়ে ঘুরিয়ে চাড়িয়ে দেখবেন কবিতাকে। কবি যখন কবিতা লিখেন, তার মনের ভেতর যে অনুভূতি, যে দোতনা সাড়া দিয়ে যায়, সেটি কি পাঠককে সাড়া দিয়ে যায়, নাকি পাঠক তাকে আবার তার অভিজ্ঞতার মধ্য দিয়ে, তার বিশ্লেষণের ভেতর দিয়ে দেখেন? অবশ্যই কবির যে অনুভব, কবির যে দর্শন, তা পাঠক তার দর্শন, তার অনুভবের সাথে মিলিয়েই দেখেন। এবং তখনই একটি কবিতা আন্দোলিত করে একজন পাঠককে, আন্দোলিত করে একজন কবিকেও, যখন সেই কবিতা কিছু বোধের জন্ম দেয়, কিছু জিজ্ঞাসার জন্ম দেয়, কিছু চিন্তার জন্ম দেয়। তাই কবিতা আমার কাছে এই এত সব সংজ্ঞার বাইরে আন্দোলিত করা। যে কবিতা আমাকে আন্দোলিত করে, যে কবিতা আমাকে মুহূর্তের জন্য থমকে দেয়, যে কবিতা নিয়ে আমাকে নতুন চিন্তার জন্ম দেয়, আমি একবার দুইবার বারবার ভাবি জীবন কি, প্রকৃতি কি, শিল্প কি, কবিতা কি, এই কি তবে জীবন? সেই কবিতাকেই আমি কবিতা বলে গণ্য করি। কবিতার অনেক ব্যাকরণ রয়েছে, আপনারা জানেন। সেই ব্যাকরণের বাইরেও কবিতা আমার কাছে শুধু আন্দোলনের একটি বিষয়, যা আমাকে আন্দোলিত করবে ভাবে, প্রেমে, যা আমাকে আন্দোলিত করবে চিন্তায়, যা আমাকে আন্দোলিত করবে নতুন কিছুতে। কবিতা নানাভাবে আমাদের সাথে জড়িয়ে থাকে। আমরা জানি আমাদের জীবনের অভিজ্ঞতা, আমাদের যে অতীত, আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে বর্তমান, আমাদের যে বন্ধু, আমাদের যে রাজনীতি, প্রেম, কাম, আমাদের যে শ্রম, ঘাম, সব কিছু মিলেই কিন্তু কবিতা। সব কিছুতেই কিন্তু আমরা কবিতাকে ধারণ করি, আবার সব কিছুই কিন্তু কবিতাকে ধারণ করে। আমার সেই অতীত নিয়ে যে একটি কবিতা সুগন্ধি, সেটি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি। সুগন্ধি। সেই সব সুগন্ধিময় দিন আর রাতের অন্ধকারে নক্ষত্রের ভেতর আমরা স্বপ্নের ছায়া শরীর দেখেছিলাম।
আমাদের শৈশবের উঠোনের জ্যোৎস্নায় একটা স্বপ্নের রেখাচিত্র ছিল। স্বপ্নের তুলো তুলো শরীরে নীলাকাশ, ছকছকে বাড়ি, নারকেলের দীর্ঘ শাখায় বাতাসের সনসন শব্দ ছিল। আমরা আলোকস্তম্ভ নির্মাণের অঙ্গীকার করেছিলাম। আমাদের মা, যিনি মানব শিশুর কান্নায় কবিতা খুঁজে পেতেন, তার পরিশ্রান্ত মুখের হাসি দেখায় প্রত্যয়ী ছিলাম। আমাদের মুখ, ঠোঁট, জলজলে চোখ, কর্মীর হাত, দৃঢ় পদযুগল সম্মিলিত এক যাত্রার আয়োজনে পূর্ণ প্রস্তুত ছিল। তখন সকালে অবিবেচকের মতো ঝরে পড়া শিউলিতে আমাদের উঠোন সফেদ হয়ে থাকত। সকাল ছিল সাদার কমলার প্রতীক। সুগন্ধি চাদর ঘিরেছিল আমাদের সত্তা, দিন রাত্রি। পরস্পর ধরে রাখা হাত ছিল শিশিরে ভেজা, মোলায়েম সুরভিত। বড় হতে হতে আমাদের স্বপ্নের দৃঢ় হাতে এক মুঠো মাটি। কংক্রিটে মাথা ঠুকে আমরা সবাই এখন বিচ্ছিন্ন, এক একটা নরবরে খুঁটি। চোখের সীমানায় কোনো নীল নেই। টিকটিকির পিঠের মতো ধূসর ছাদের ছায়া, হৃদয়ের লালে পচা রক্তের গন্ধ। সেই সুগন্ধি এখন স্বপ্নের মরা লাশে কর্পূরের গন্ধ হয়ে ছড়িয়ে আছে সমস্ত সত্তায়। আমাদের শৈশবের যে সুগন্ধি ছিল, আমাদের শৈশবের বোধ এবং অনুভূতি, পারস্পরিক বন্ধন, প্রেমের ভেতর যে সুগন্ধি ছিল, তা এখন কর্পূর হয়ে গেলেও কবিতা কিন্তু কর্পূর হয় না। কবিতার সুগন্ধি কিন্তু থেকেই যায়। কবিতার সুগন্ধি নানাভাবে থেকে যায়, কখনো গাঢ় বেদনায়, কখনো গাঢ় আনন্দে। কবিতা কিন্তু বারবার আমাদেরকে ফিরিয়ে আনে কোথায়? আমাদেরকে আমাদের কাছেই ফিরিয়ে আনে, আমাদেরকে আমাদের সত্তার কাছেই ফিরিয়ে আনে। আমার অতি ভেতরে, অতি গোপন জায়গায় আমার যে অনুভব, আমার যে স্বপ্নের জায়গা, আমার যে স্বপ্নের বসবাস, সেই জায়গায় কবিতা আমাকে ফিরিয়ে আনে। যেমন কবিও বারবার প্রত্যাবর্তন করে কবিতার কাছে, প্রত্যাবর্তন করে তার শৈশবের কাছে, তার অনুভূতির কাছে, তার শেকড়ের কাছে। আপনারা জানেন বাংলাদেশের বেশ কিছু কবিতা কলকাতার বন্ধুরা পাঠ করেছেন, এবং আমার অত্যন্ত প্রিয় একজন কবি আল মাহমুদ। আমি আল মাহমুদের কবিতা থেকে এখন একটি কবিতা পাঠ করব। একটু আগে যে কথা বলছিলাম, কবিকে বারবার প্রত্যাবর্তন করতেই হয়। তার শৈশবের কাছে প্রত্যাবর্তন করতে হয়, তার সেই নদীটির কাছে প্রত্যাবর্তন করতে হয়, যে নদীটি তাকে শৈশবে এবং যৌবন রসে পূর্ণ করেছিল। শৈশবের সকাল যে নদী আকাশের সাথে মিলিয়ে তাকে প্রবহমানতা দেখিয়েছিল। তাই কবিতার কাছে বারবার আমাদের প্রত্যাবর্তন করতে হয় নিজের কাছে, শেকড়ের কাছে, অস্তিত্বের কাছে, আমাদের বোধের কাছে এবং আমাদের প্রেমের কাছে। পড়ছি প্রত্যাবর্তনের লজ্জা, কবি আল মাহমুদ। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানলায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলছিলেন, আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হতে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট আনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই, 7 মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীলজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে।
পরাজিতর মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘর বাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাসি হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠায়, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। সত্যি কিন্তু তাই। কবি বারবার প্রত্যাবর্তন করে তার শৈশবের নদীর কাছে, তার মার কাছে, তার বোধের কাছে। আর যখন কবি ফিরে আসে, কি আশ্চর্য লাইন! আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। এই দেশও আমার মা। যখনই আমার কোনো লজ্জা হয়, কোনো হতাশা হয়, যখনই কোনো আমাকে আবিলত স্পর্শ করে, যখনই আমাকে কোনো অপমান অসম্মান স্পর্শ করে, আমি কিন্তু এই মাকে ধরেই আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলি। আর প্রতিনিয়ত চাই এভাবেই কবিতার কাছে প্রত্যাবর্তন করতে, মায়ের কাছে প্রত্যাবর্তন করতে, আমার শৈশবের সেই নদীর কাছে প্রত্যাবর্তন করতে। শৈশবের নদী বলতেই মেঘনার কথা মনে পড়ে গেল। মেঘনা হচ্ছে আমার নদী। আমি মেঘনা পাড়ের মেয়ে। আমি আজীবন ঢাকায় বড় হয়েছি, শহরে বড় হয়েছি। শহুরে সভ্যতাই, শহুরে আচার আচরণ, শহুরে কাঠ কংক্রিটের যে জঞ্জাল, তাই কিন্তু আমার বোধে সাঁটা। কিন্তু তারপরেও কিন্তু কখনো ভুলতে পারিনি আমার নদীকে। যে নদী আমাকে মুক্তি দিত, যে নদী আমাকে আকাশ দেখাতো, যে নদী আমাকে শিখিয়েছিল প্রবহমানতা, কিভাবে প্রবহমান জীবন, কিভাবে প্রবহমান মানুষ, মানুষের চিন্তা, এবং কিভাবে প্রবহমান কবিতা, শিল্প, সংস্কৃতি এবং আমাদের শিল্পবোধ। তো মেঘনার কাছে সেজন্য আমি আসলে ঋণী। আমি যখনই নদীর কাছে যাই, তখনই আমার মনে হয় নদী আমাকে এত কিছু শিক্ষা দেয় যে শিক্ষা পাঠ্য বইও আমাকে দিতে পারে না। যেমন সিদ্ধার্থ উপন্যাস যারা পড়েছেন তারা জানেন নদীর ভাষা কি করে তাকে পবিত্র করেছিল, কি করে তাকে শিখিয়েছিল জীবনের গভীরতম বোধ। নদীর যে ভাষা, নদীর যে গভীরতা, নদীর জলের যে নিক্কণ, নদীর জলের যে ছলছল শব্দ, সেখানে কিন্তু জীবনের গভীরতম বোধ জড়িয়ে রয়েছে। এই যে জল, এই জল কিন্তু মিশে আছে আমাদের বোধ, আমাদের চিন্তা আর আমাদের সার্বজনীন গভীরতা দর্শনে। পড়ছি জলের শরীর। একদিন এক বন্ধু আমায় পুকুর দেখালেন, শান্ত নিটল জলাশয়, অকম্প। বললেন, দেবে ডুব? মেঘনা পাড়ের মেয়ে আমি, আজীবন কেটেছি সাঁতার জলে অতলে। মহাকাব্যের মতো রচনা করেছি ঝর্ণার জন্মের ইতিহাস। ব্রহ্মপুত্রের কাছে শুনেছি দুঃখের কীর্তন। দেখেছি লক্ষা কিভাবে হয়ে ওঠে কংক্রিটের কীট। বুড়িগঙ্গা আহ দুঃখী মেয়ে, নর্দমার কালো জল নিয়ে বলে গেছে দানবের ধ্বংসলীলা। জৌলুসের কাল, পৃথিবীর দীর্ঘতম নদ নীল। নীলকণ্ঠ পাখি হয়ে অলিন্দে নিয়েছে দখল। হৃৎপিণ্ডে প্রতিদিন জলের বিস্তার, এক পুকুরের জলে ভিজবে না শরীর আমার। বিশ্বাসে ভ্রান্তিতে রেখেছি জল, এখন পরমাত্মার খুঁজে প্রস্তুতি পূর্ণ আয়োজন। নোনা জলে সন্তরণ করে করে হয়ে গেছি এক সমুদ্র। সুপেয় জল নেই দু চোখে হ্রদের লবণ। কি পদ্মা কি মেঘনা পৃথিবীর কোন জলাশয়,
কোন জলে আর ভিজবো এখন। কবিকে ভেজাবার জন্য আসলে কিন্তু কোনো জল নেই। কবির তৃষ্ণারও কোনো শেষ নেই, কবির তৃষ্ণার কোনো জলই নেই। কবির যে তৃষ্ণা, কবির যে জীবন জিজ্ঞাসা, শিল্পের জন্য কবির যে তৃষ্ণা, কবিতার জন্য কবির যে তৃষ্ণা, জীবনের জন্য কবির যে তৃষ্ণা, তাই কিন্তু কবিকে বাঁচিয়ে রাখে, তাই কবিকে কবিতা লেখায়, রাত ভরে স্বপ্ন দেখায়, রাত ভরে কলম হাতে নিয়ে জাগিয়ে রাখে। তাই কবি কিন্তু আসলে কখনই ভিজে যায় না, কিন্তু কবিকে ভিজতেই হয়, নানাভাবেই তাকে ভিজতে হয়। তাকে আবেগে ভিজতে হয়, প্রেমে ভিজতে হয়। কবি যদি আবার না ভিজে যায় তাহলে তার কবিতাও কিন্তু হয় না। এই যে দ্বৈত বোধ, এই যে দ্বৈততা, এটি কিন্তু কবিতা, এটি কিন্তু কবি। কবি যেমন সত্যকে ধারণ করে, তেমনি কবি সত্যের ভেতরেই অলিককেও কিন্তু আশ্রয় দেয়। কবি যেমন অলিকের ভেতর থেকে সত্য সন্ধান করে নিয়ে আসে, তেমনি কবি কিন্তু সত্যের ভেতর আবিষ্কার করে অলিকত্বকে। এবং এই হচ্ছে কবি এবং কবিতার অন্যরকম মিথস্ক্রিয়া। আর এজন্যই কবিকে ভেজানোর জন্য কোনো জল নেই। কবির তৃষ্ণা অপরিমেয়। এই তৃষ্ণা, এই জীবন তৃষ্ণা কবিকে বাঁচিয়ে রাখে কবিতায়, প্রেমে, জীবনে, পূর্ণতায়। এজন্য কিন্তু আমরা দেখতে পাই যে পোয়েট্রি কোনো কোনো ক্ষেত্রে কবিরা বলেছেন ইমিটেশন, জীবনের ইমিটেশন, জীবনের অনুকরণ। কিন্তু আসলে কি কবিতা শুধু জীবনের অনুকরণ? না, জীবনকে একদম ব্যবচ্ছেদ করে দেখা, জীবনের ভেতর থেকে জীবনকে দেখা, শব্দের ভেতর থেকে শব্দকে দেখা। কবি যদি শব্দের ভেতর থেকে অন্য শব্দকে টেনে বের করে নিয়ে না আসতে পারেন, তাহলে কবি কি আসলেই সেই শব্দকে ব্যবচ্ছেদ করতে পারেন, জীবনকে ব্যবচ্ছেদ করতে পারেন? সে কথাটাই কিন্তু আবার বলেছেন অনেকে, যে কবিতা হচ্ছে সর্বোৎকৃষ্ট শব্দের সর্বোৎকৃষ্ট ব্যবহার। অর্থাৎ শব্দকে এমনভাবে ব্যবহার করতে হবে যে শব্দ অন্যভাবে অন্য একটি অর্থ নিয়ে দাঁড়াবে। সেই অর্থ কবি যে চোখে জীবনকে দেখেন, কবি যে চোখে শব্দকে দেখেন, কবি যে চোখে প্রেমকে দেখেন, প্রকৃতিকে দেখেন, এবং সেভাবেই কিন্তু কবিতাকে সাজিয়ে তোলেন তার ভিন্ন শব্দের ভিন্ন মাত্রায়, ভিন্ন দোতনায়। তো এই যে কবিতা কবিকে ভিন্ন শব্দে, ভিন্ন মাত্রায়, ভিন্ন দোতনায় নিয়ে যায় এবং পাঠক সেই কবিতার ভিতরে নতুনভাবে তাকে আবিষ্কৃত করেন। এই যে শব্দের দোতনা, কবির ভেতরে এই যে ভাঙাচোরা, এই যে প্রতিনিয়ত ভাঙা গড়া, তার ভেতরে আসলে কে বাস করে? বাস করে একজন অনাহারী মানুষ, একজন ক্ষুধিত মানুষ। সে ক্ষুধা কিসের? সে ক্ষুধাও শব্দ খোঁজার ক্ষুধা, সে ক্ষুধাও কবিতা খোঁজার ক্ষুধা। কবিতায় অনেক ক্ষেত্রেই ব্যথিত থাকেন, একজন ব্যথিত মানুষ থাকেন। সেই ব্যথিত মানুষ, ব্যথিত পুরুষ নিয়ে আমাদের কবি শামসুর রহমান একটা অত্যন্ত সুন্দর কবিতা লিখেছেন। আমি কবি শামসুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ব্যথিত পুরুষ কবিতাটি পাঠ করছি। বড় দুঃখে থাকি আমি, বড় দুঃখে রাত্রি দিন, বিষাদ আমাকে মুখস্থ করার বিষণ্ণতা বেলা অবেলায়, সারাক্ষণ পাঠে কবরের ঘাস নড়ে, কাপে গুহার আধার, কখনো বা সমুদ্রের তল জেগে উঠে, কিংবা দীর্ঘ পথরেখা জনহীন, মুহূর্তে মুহূর্তে মরে বুনোহাস মগজে আমার, শক্ত হয়। বড় দুঃখে থাকি আমি, বড় দুঃখে দিন রাত্রি, ভীষণ একাকী। একজন শীর্ণকায় ব্যথিত পুরুষ তার বুকের ভেতর থেকে পচা মাখনের মতো জ্যোৎস্না বের করে সাবলীল আমার টেবিলে সহসা রাখেন জমা। এই উপহার কি কাজে লাগবে ভেবে আমি তো অন্যমনস্কতায় উন্না জালে রইলাম ঝুলে শুধু। এই উপহারে দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল হয়তোবা, অথচ হেলায় আমি ফিরিয়ে দিয়েছি তাকে। অকম্পিত তিনি,
ব্যর্থ কবিতার মতো মুখ নিচু করে একটি রুমাল ফেলে কোথায় গেলেন চলে। আমি সেই রুমালের প্রতি কি প্রবল আকর্ষণ বোধ করি, কেন করি? বুঝিবে প্রকৃত বস্তু ছেড়ে শুধু তার চিহ্নের জন্যই বড় বেশি কাতরতা আমাদের। মনে হয় নিজেকেই যত্ন করে দিয়েছি ফিরিয়ে উদাসীন। আমার ভেতরে দেখি অভিমানে পা ঝুলিয়ে রয়েছেন একা ব্যথিত পুরুষ। তার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তার ভেঙে ভেঙে পড়ছে কেবলই। বড় দুঃখে থাকি আমি, বড় দুঃখে রাত্রি দিন। দুঃখবোধ প্রায়ই রাখি উপবাসে, পিয়াসায় ছুঁই না শীতল জল। তবে কি আমিও কমলা লেবুর মতো শুকিয়ে শুকিয়ে মরে যাব অগোচরে? জরায়ুর অভ্যন্তরে পুরুষের বীজ রাশি গ্রহণ করেও যে নারী অত্যন্ত বন্ধা, তারই অনুরূপ থাকি আমি অপেক্ষায় সর্বক্ষণ। কিসের অপেক্ষা তাও বুঝি না কখনো। অস্থিরতা অস্তিত্বের সূত্র টানে মৃত হাঁসের উপর থেকে ছায়া সরে এসে যেন আমাকে জড়াতে চায়, জড়ায় খানিক। আমার বুকের পাশে ঘুমিয়ে থাকেন গাঢ় ব্যথিত পুরুষ। চতুর্দিকে আস্তে সুস্তে বাড়ে উদ্ভিদ কোমল প্রাণী। কতিপয় অকালেও কানে সুর ঢালে অবাধ্য কোকিল। কতিপয় অকালেও কানে সুর ঢালে অবাধ্য কোকিল। কি সুন্দর লাইন! আমাদের কানে অবাধ্য কোকিল সুর ঢালে। কবিকে এমনি অবাধ্য কোকিল বারবার ডেকে যায়, কোনোভাবেই কবি সে ডাক ফিরাতে পারেন না। সে ডাক প্রেয়সী কবিতার, কবি কবিতার প্রধান প্রেয়সী। কবিতাই কবির প্রথম প্রেম, শেষ প্রেম। মাঝের সবকিছু তাহলে কি? মাঝের সবকিছু প্রেম, কারণ কবিতার প্রেমেই কবি জড়িয়ে রাখেন তার সবকিছুকে, তার জীবন, তার জগৎ এবং জগৎবোধকে। কার্লাইলের মতে কবিতা হচ্ছে মিউজিক্যাল থট। কার্লাইলের মতে বলছিলাম কবিতা হচ্ছে মিউজিক্যাল থট। তাহলে মিউজিক্যাল থট কি কবিতা? মিউজিক্যাল থট আবার কি? আমাদের চারপাশে যে এই যে জগৎ, বস্তু জগৎ, অন্তর্জগৎ, আমাদের ধ্যানের জগৎ, আমার ভাবনার জগৎ, আমার যে ধ্যানের জায়গাটি, যে জায়গাটি আমি নিজেও দেখতে পাই না, অথবা যে জায়গাটি সর্বক্ষণ আমার সাথে রয়েছে, তার ভিতর কি অন্তহীন সঙ্গীত বয়ে চলছে না? এই পৃথিবীর বাতাসে, এই পৃথিবীর গাছপালা, প্রকৃতিতে আমার পাশের যে মানুষটি আমার সাথে কথা বলেন, আমার পাশের যে বন্ধুটি, যার দুঃখ, যার বেদনা, যার রাত্রি জাগা, যার ঘরে না ফেরা অথবা যার ঘরে ফেরা, সব কিছুই কি সঙ্গীত নয়? সব কিছুই কি মিউজিক্যাল থট নয়? তাহলে কবিতা কেন হবে না মিউজিক্যাল থট? কিন্তু এই যে সব কিছুর ভিতর যে সুর, এই যে হারমোনি, প্রকৃতি এবং মানুষের ভেতর যে হারমোনি, জীবনের সাথে যে হারমোনি, নদীর চলার ভেতর যে হারমোনি, দুঃখের ভেতর যে হারমোনি, অপ্রাপ্তি, হতাশা, না পাওয়া, যেই মানুষটির জন্য রাত জেগেছিলাম, যেই মানুষটি আমাকে দেখেনি, যেই মানুষটি আমার চোখের আকুতি বুঝেনি, আমার প্রেম নিবেদন বুঝেনি, যেই মানুষটি আমাকে প্রত্যাখ্যান করেছে, সেই মানুষটি চলে যাওয়ার ভেতর যে হারমোনি, যেই মানুষটি চলে যাওয়ার ভেতর যে সঙ্গীত, তা কি কবিতা নয়? তাও তো কবিতা। সঙ্গীত নেই কোন জায়গায়? মিউজিক্যাল থট নেই কোন জায়গায়? কোন জায়গাটি মিউজিক্যাল নয়? আমি যখন পরাজিত হই বিভিন্নভাবে, যখন আমি হতাশায় ক্লান্ত হয়ে যাই, যখন আমি পরাজিতের মতো হেঁটে চলি একাকী, তখনও তো একটি মিউজিক বাজে। সেই মিউজিকটি কি? সেই সঙ্গীতটি কি? পরাজয়ের মধ্যেও রয়েছে সঙ্গীত। কবিতায় একাকী হয়েও জনারণ্যে থাকেন, আবার জনারণ্য থেকেও একাকী থাকেন। একাকী তিনি শোনেন একটি সঙ্গীত, পৃথিবী তার কাছে সঙ্গীতময়, আর তাই কবিতা মিউজিক্যাল থট। এবং সেই মিউজিক্যাল থটের বহিঃপ্রকাশ ঘটে তখনই যখন আমি কবিতায় দেখতে চাই আমার প্রিয়জনকে, আমার সমস্ত কিছুকে, আমার সমস্ত বোধকে আমি নিয়ে আসতে চাই কবিতায়।
আমি ধারণ করতে চাই, আমি ধরতে চাই। আমার যে এই জগৎ, যে জগৎ একটু আগেই বলছিলাম সঙ্গীত নিয়ে বেজে চলছে, যে জগৎ মৃদু মন্দ সঙ্গীতের মধ্য দিয়ে, ছন্দের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সেই ছন্দটিকে কিন্তু আমি ধরতে চাই আমার কবিতায়। আর এটি হচ্ছে কবির প্রেম, এটি হচ্ছে কবিতায় কবির সাধনা, হারমোনিকে ধরা, চারপাশের হারমোনিকে ধরা। পাঠ করছি আরেকটি কবিতা, বৃষ্টির শব্দ শুনছি। বহুদিন পর বৃষ্টির শব্দ শুনছি, তুমি কি শুনছো না ঘুমিয়ে? জাগবে না? জানো এখন সময় খুব দুঃসময়, দেশে জরুরি অবস্থা, বন্দী হয়ে আছি বন্ধা সময়ের কাছে, নিঃশ্বাস নিতে নিঃশ্বাস আটকে আসে। তোমার নিশ্চয়ই বন্দিত্ব নেই, কোথাও বশ্যতা নেই, অন্ধত্বের কাছে নেই আত্মসমর্পণ। অর্থনীতি এখন অশুভ ছায়ায়, বাতাস কালো হয়ে আছে কালো টাকায়। সুবাতাসের জন্য কিছু কষ্টপোষ মানাতে হবে, মানিয়ে নিতে হবে আরো অনেক কিছু। সময় দুর্দান্ত বদলে গেছে, আমাদের দারোয়ান বশিরের ছেলে একটা মার্সিডিস হাঁকায়। আমার ভাই এখন আর আমাকে চেনে না, এ শহরের কোথাও দেখা হলে উল্টো হয়ে ঘুরে দাঁড়ায়। আমিও উল্টো পথ ধরি, অনেক কিছু মানিয়ে নিতে হয়, আমিও মানছি। তুমি কি মানতে? কাঁঠাল বাগানের ভাড়া বাসাটা ছেড়ে এসেছি বহুদিন, ওখানে আর থাকা সম্ভব হবে না। ওটা এখন অভিজাতের খাতায় নাম লিখিয়েছে। আভিজাত্যের কাছে পরাজিত হতে এখনো শিখিনি। তুমি তো জানোই আমি বিনিদ্র রাত কাটাতে পছন্দ করি গান শুনে, কবিতা লিখে। গান আর কবিতা আমাকে কখনোই কাঁঠাল বাগান ফিরিয়ে দেবে না। তুমি বলেছিলে মহাকালের কাছে কাল এক বিন্দু তিলক মাত্র, আমাদের জীবন এক পলকের ভ্রমণ মাত্র, মানুষ এক ঢেলা মাটি মাত্র। কারো কারো ভ্রমণ গন্তব্যের আগেই শেষ হয়, তুমি কি গন্তব্যের আগেই ভ্রমণে ক্লান্ত? ঘুমিয়ে ভেজা মাটি থেকে সুন্দর গন্ধ আসছে, ঠিক তোমার স্পর্শের মতো, ঠিক তোমার বুকে মাথা রাখার আনন্দের মতো। এ শহরের ধুলো এখন আমার তীব্র সাইনোসাইটিস, ইচ্ছে হলেই বৃষ্টিতে ভিজতে পারি না। ভেজা আঁচল বাতাসে মেলে দুরন্ত কিশোরীর মতো আনন্দের পায়রা হতে পারি না। 20 বছর ঘুমিয়ে আছো, 20 বছর সময়ের করতলে কতটুকু, এক বিন্দু তিলকের চাইতেও কম। তবু অনন্তকাল অপেক্ষায় আছি, এই তো মাত্র সেদিন তুমি আর আমি জেগেছিলাম ঘুমন্ত সময়ে, অনন্ত সময়কে ছোবো বলে। চেয়েছিলাম তীরের মতো বৃষ্টি হোক, বসন্ত হোক এই জনপদের একমাত্র ঋতু। তুমি চেয়েছিলে ফুটন্ত গোলাপ হই, ঘন সবুজ হই, মৃত্তিকায় রাখি ফসলের গান। আমি চেয়েছিলাম গন্তব্যের দিকে ধাবমান, ইন্টারসিটি ট্রেনের যাত্রী হও। বাতাস স্পর্শ করো, মাটি স্পর্শ করো, পূর্ণভূমিতে দেখো জ্যোৎস্নার প্লাবন। বহুদিন পর বৃষ্টির শব্দ শুনছি, সবুজ উপত্যকা দেখব বলে, অনন্ত সময়কে ছোবো বলে জেগে আছি। তুমি কি ঘুমিয়ে জাগবে না? অনন্ত সময়কে ছোবো বলে জেগে আছি। কবি কিন্তু তাই, অনন্ত সময়কে ছোঁয়ার জন্য কবি জেগে থাকে। অনন্ত সময়কে স্পর্শ করাই কবির প্রধান সাধনা। কিন্তু কবি কি একেবারে জেনে বুঝে সতর্কভাবে অনন্ত সময়কে ছুঁতে চান? তা কিন্তু নয়। কবির সৃষ্টি এমনই স্বতঃস্ফূর্ত একটি বিষয়, এমনই একটি বিষয় যা অনন্ত সময়কে ছুঁয়ে যায়। আর অনন্তের সাক্ষী হবার জন্যে, অনন্তকাল বেঁচে থাকার জন্যে কিন্তু কবির সৃষ্টি। এবং কবি সবসময় চান অনন্ত সময়কে ফ্রেমে বাঁধতে। কবির এই যে সময়ের প্রতি যে কবির
দৃষ্টি, এই দৃষ্টি নিয়েও কিন্তু কাব্যরসিকরা বলেছেন যে কবিতা সময়কে ফ্রেমে বাঁধে, কবিতা কালকে বাঁধে। আবার বলেছেন কবিতা সময়কে ফ্রেমে বাঁধে না। এরিস্টটল যেমন যে কোনো শিল্প সৃষ্টির জন্য 3টি ইউনিটির কথা বলেছিলেন, সময়ের ইউনিটি, স্থানের ইউনিটি এবং ভাবনার ইউনিটি। কিন্তু এই ইউনিটি আসলে কি? কবিতায় আমরা কোন সময়ের ইউনিটির কথা বলি? কবিতা কিন্তু অনন্তকালকে যেমন ফ্রেমে বেঁধে ফেলেন, তেমন অনন্তকালের জন্য কিন্তু কিছু সময়কে ছেড়ে দেন। কবির সময়টাকে কবি অনন্তকালের কাছে ছেড়ে দেন। আর এইভাবেই কিন্তু কবি অনন্তকালকে সময়ের ফ্রেমে বেঁধে নিয়ে আসেন, আর অনন্তকালের কাছে ছুড়ে দেন কিছু বাধা সময়কে। সেই বাধা সময়ের মধ্যে সব কিছুই কিন্তু থাকে, থাকে প্রেম, থাকে রাজনীতি। কারণ কবি কিন্তু আবেগপ্রবণ মানুষ হলো। একটু আগে আমরা বলেছিলাম যে কবিতা হচ্ছে কবি জনসনের মতে রিজনকে সাহায্য করার জন্য ইমাজিনেশনের ডাক। অর্থাৎ রিজনকে সাহায্য করার জন্য ইমাজিনেশনের সাহায্য নিয়ে কবিতা লিখে থাকেন। কিন্তু কবিতা কি শুধু ইমাজিনেশন? কবি কি শুধু আবেগতাড়িত? তা কিন্তু নয়। যখন কবি কবিতা লিখেন, কবি কিন্তু সচেতনভাবে লিখেন, কবি সময়কে সচেতনভাবে ধারণ করেন, আর কবিতায় প্রতিবাদ করেন অন্যায়ের। কবি রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, কবি নিগ্রহের বিরুদ্ধে কথা বলেন, মানবতা পদদলিত হলে কবি কথা বলেন, কবি ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেন, কবি অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন, শোষিতর পক্ষে কথা বলেন, শাসকের বিপক্ষে কথা বলেন। কেন বলেন? এজন্যই বলেন কবি হচ্ছেন তিনি যিনি রক্তে ধারণ করেন সত্যকে, যিনি রক্তে ধারণ করেন ন্যায়কে। আমরা পয়েটিক জাস্টিস দেখেছিলাম রবীন্দ্রনাথের কবিতায়। রবীন্দ্রনাথ দেখিয়েছিলেন যে রানী যখন ঘরগুলো পুড়িয়ে ফেললেন তার শীত নিবারণের জন্য, তার শীতকে প্রমোশনের জন্য, এবং হাসতে হাসতে বললেন ওগুলো আবার কোনো বাড়ি কিনা। রাজা তাকে দাসীর পোশাক পরিয়ে বললেন ততদিন তুমি দাঁড়ে দাঁড়ে মাগিবে যতদিন তুমি তাদেরকে সেই কুড়ে ঘর তৈরি করে দিতে না পারবে। তো কবি কিন্তু জাস্টিসকে দেখেন। কবিতায় যেমন তিনি জাস্টিসকে ধারণ করেন, যেমন পয়েটিক জাস্টিস রয়েছে, তেমনি সমাজেও কিন্তু কবি জাস্টিসকে দেখতে চান। কবি সমাজে দেখতে চান ন্যায়কে। যখন মানবতা পদদলিত হয় তখন কবি কিন্তু কোনোভাবেই নিশ্চুপ থাকতে পারেন না। কবিতার কলম রক্তে রাঙিয়ে নেন, কবিতার হৃদয়কে রক্তে রাঙিয়ে নেন, এবং কখনো কখনো কবি নিজেও রক্তাক্ত হয়ে পড়েন। আমরা জানি কবিতার জন্য কবিদের কারাবাসের কথা, কবিতার জন্য কবিদের নির্বাসন দেবার কথা। কিন্তু নির্বাসনের পর, কারাবাসের পরও কবি কিন্তু সত্যের পক্ষে কথা বলেন, সত্যর দিকে কথা বলেন। আর এজন্যই কবি কখনোই একেবারে নির্লিপ্ত থাকতে পারেন না, নির্মোহ থাকতে পারেন না। যেমন তিনি জীবনের প্রতি নির্মোহ নন, তেমনি তিনি অন্যায়ের প্রতিও নির্লিপ্ত নন। আমি এখন একটি কবিতা পাঠ করছি। সেই কবিতাটি হচ্ছে, আপনারা আমাদের রানা প্লাজা সম্পর্কে জানেন যে রানা প্লাজা যখন ধসে গিয়েছিল এবং কিভাবে আমাদের শ্রমিকরা তার নিচে চাপা পড়ে রক্তাক্ত হয়েছিল, অসংখ্য প্রাণ ঝরে গিয়েছিল। আর এই রানা প্লাজা কিন্তু আমাদেরই দুর্বৃত্তায়নের একটি উদাহরণ। সেই রানা প্লাজা নিয়ে লেখা আমার একটি কবিতা আমি এখন পাঠ করতে চাচ্ছি। যে একটু আগেই যেটা বললাম যে কবির কলম কখনো স্থির থাকতে পারে না যখন সে মানবতার পরাজয় দেখে। এবং আমার এইটুকু থাক কবিতার শিরোনাম। সাভারের রানা প্লাজার দুর্ঘটনার নিহতদের উদ্দেশ্যে আমি এই কবিতাটি উৎসর্গ করেছি। কবিতার শিরোনাম এইটুকু থাক। এইটুকু থাক, এই স্মৃতিচিহ্ন রক্তের দাগ, সেরা ছাড়ির আঁচল, নাকফুল, বেলোয়ারি চুড়ি, খোপার কাটা, নুপুর শোভিত পা, মেহেদি রাঙানো নখ, ছিন্ন টুকরো হাত, এইটুকু থাক।
এইটুকু থাক গভীর নিবিড় আলিঙ্গন, যুগল জীবন ছবি, বেঁচে থাকার আনন্দ, নীলধ্বনি, চকচকে দৃঢ়মণি, স্বপ্নের সাথে সাহসের সহবাস, কামিজে আঁকা কারুকাজ, নকশি তোলা রুমাল, প্রাণের কিন্নর কলরব, অগণিত স্বপ্নের চাষ, এইখানে থাক, পড়ে থাক জীবনের এই সব চিহ্ন এলোমেলো। মৃত্যুগন্ধ থাক আমাদের সুশোভিত ড্রয়িং রুমে, আলোকিত ঝাড়বাড়ির নিচে থাক ভুতুরে অন্ধকার, সুস্বাদু ডাইনিং টেবিলে থাক পচা মাংসের ঝোল, আলিশান মার্বেল মেঝেতে থাক কালশিটে রক্তের ছোপ, গলিত লাশ শুয়ে থাক আমাদের বেডরুমে নরম সফেদ বিছানায়। যারা রানা প্লাজা দুর্ঘটনার দেখেছিলেন, ছবিগুলো দেখেছিলেন, আপনারা জানেন ওইখানে একটি যুগল মারা গিয়েছিল, যারা পরস্পর আলিঙ্গনবদ্ধ অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল, এবং এই ছবিটি তুলে যিনি তুলেছিলেন সেই ফটোগ্রাফার আন্তর্জাতিক সম্মাননা পেয়েছিলেন। এই যে যুগল জীবনের ছবি, যারা চাপা পড়ে মারা গিয়েছিলেন, সেইখানে একটি পা পাওয়া গিয়েছিল, সেই পায়ের অনেক ধ্বংসস্তূপের নিচে একটি পা, যে পায়ের মধ্যে শুধু নুপুর লাগানো একটি। এই যে জীবনের টুকরো টুকরো ছবি, এই যে জীবনের ফিরে যাওয়া, এই যে জীবনগুলো হেরে যাওয়া, এই হেরে যাওয়া জীবন সত্যিকার অর্থেই আমাকে নানাভাবে তাড়িত করে। যখন চারপাশে আমরা অন্যায় দেখি, যখন চারপাশে যখন মানবতার পরাজয় দেখি, তখন কবির কলম নিশ্চুপ থাকতে পারে না। সৌমিত বসু বলেছেন, সামাজিক ন্যায় সে দেখতে চায়। সত্যি সত্যি কবি সামাজিক ন্যায় দেখতে চায়। সাধারণ মানুষ, অন্য মানুষ, আমি বলবো প্রত্যেকটি মানুষই সামাজিক ন্যায় দেখতে চায়, কিন্তু কবি যে ন্যায় দেখতে চান তার ভেতর বোধ হয় সামান্য একটু পার্থক্য রয়েছে। এই যে কবি হতাশার ভেতরও দেখেন আশার ছবি, আর নিরন্ন মানুষের মধ্যেও দেখেন স্বপ্ন, স্বপ্নের চাষ। স্বপ্ন যেমন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্নই তেমন কবিকে বাঁচিয়ে রাখে। আর তাই কবি মানুষের মধ্যে যে স্বপ্ন, তার নিজের ভেতরে যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো চাষ করেই তার শিল্পকে নিয়ে যান অমরত্বের কাছাকাছি, মানুষের নিজস্ব বোধের কাছে। যেই বিষয়টি আমি ভাবছি, যেই কথাটি আমি ভাবছি কিন্তু আমি প্রকাশ করতে পারিনি, সেই কথাটি হয়তো কবি প্রকাশ করে নেন, এমনভাবে মনে হয় এটি আমারই কথা। আমি প্রায়শই একটি কথা মাঝে মাঝে শুনি, নারী কবি। আমরা জানি যে নারী লেখক, নারী কবি, এ নিয়ে সারা বিশ্বেই কিন্তু বিতর্ক রয়েছে। আমাদের এই সাবকন্টিনেন্টে তো অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি এখানে নারীদেরকে যেভাবে দেখা হয়, এবং নারীর যে অস্তিত্ব, বা একজন নারী যখন একজন পুরুষের সমকক্ষ হয়ে অনেক ধরনের কাজ করেন, বা নানানভাবে যখন তিনি সমৃদ্ধ হয়ে ওঠেন, তখনও তার পরিচয় থাকে তিনি একজন নারী। নারীর বাইরে আমরা তাকে অন্য কিছু ভাবতে পারি না। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল নারী আসলে কি, তিনি উত্তর দিয়েছিলেন, নারী হচ্ছে জরায়ু। অর্থাৎ এমনভাবে নারীকে চিত্রিত করা হয়েছে যে নারী একটি প্রত্যঙ্গ বিশেষ। রবীন্দ্রনাথ, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ বলেছেন, অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা। শেক্সপিয়ার কি বলেছেন? নারী শব্দের অর্থ হচ্ছে দুর্বলতা। নারীর এই যে চিত্রকল্প, এই যে ইমেজ, যুগ যুগ ধরে নারীকে যে এইভাবে দেখা হয়েছে, সেজন্যই কিন্তু এই শব্দগুলো তৈরি হয়েছে, নারী লেখক, নারী কবি। আমি কি নারী কবি নাকি কবি? এই প্রশ্ন যখন আমাকে কেউ করে, আমি বলি আমি কবি, তবে হ্যাঁ আমি কিন্তু নারীও, কারণ আমি কিন্তু নারীর চোখে বিশ্ব দেখি, আমি পুরুষের চোখে বিশ্ব দেখি না। আমার নারী হওয়ার যে গৌরব, আমার নারী হওয়ার যে গ্লানি, আমার মানুষ হওয়ার যে গৌরব, আমার মানুষ হওয়ার যে গ্লানি, তা একসাথে মিশে থাকে। সুতরাং
আমি প্রথমত মানুষ, তারপর অবশ্যই আমি নারী। কারণ আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে মন, আমি যেই চোখে পৃথিবী দেখি, নারীর চোখে পৃথিবী দেখি। তো তারপরও বলবো, আমি যদি নারীর চোখে পৃথিবী দেখে থাকি, আমি কি মানুষের চোখে পৃথিবী দেখি না? নারী কি মানুষ নয়? নারী যে মানুষ, এই জন্য যে বিতর্ক, এই জন্য যে সংগ্রাম, আমরা জানি দীর্ঘ সংগ্রাম। আমি এখন অনেক কথা হয়তো বলতে পারতাম নারী সংগ্রামের বিষয়গুলো নিয়ে, সেগুলো এই মুহূর্তে আর টেনে আনছি না। মেরি ক্রাফট বলেছিলেন যে নারী হচ্ছে সেই মানুষ যে মানুষ প্রথমত স্বাধীনতা চেয়েছিল, এবং সে বলেছিল যে আমার সব কিছুর বিনিময়ে তুমি শুধু আমাকে স্বাধীনতা দাও। সেই স্বাধীনতা আসলে কিসের স্বাধীনতা? আমার কাছে সবসময় মনে হয় যে নারীর যে অধিকার নারী চেয়েছিল তা হচ্ছে মানবাধিকার। নারী চেয়েছিল স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। তো এই যে নারী যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা যে নারী চেয়েছিল, আমরা যদি অনেক 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 পেছনে চলে যাই, আমরা যদি সেই গ্রিক দর্শনের দিকে যাই, আমরা দেখব দর্শনের প্রথম 100 বছর বা 1000 বছরে কোনো নারী দার্শনিককে কিন্তু আমরা পাই না। তাহলে তাদের মনে কি কোনো দর্শন ছিল না? আকাশ দেখে কি তাদের মনে কোনো বোধ জাগরিত হয়নি? অথবা নদীর ঢেউ কি তাদের মনে কখনো কোনো দোলা দেয়নি? কিভাবে গাছের পাতাগুলো বাতাসে নড়ে, কিভাবে মাটির ভেতর থেকে গন্ধ বের হয়ে আসে, তাকে তাকে উদ্বেলিত করেনি? করেছে, কিন্তু প্রকাশের ভাষা ছিল না। তো আসলে এই যে নারীকে বন্দি করে রাখা হয়েছিল নারী কিছু চিত্রকল্পের মধ্য দিয়ে, সেজন্যই কিন্তু নারী ভাবতে পারেনি যে সে নারী ছাড়া অন্য কিছু। কিন্তু আমরা জানি যে তার মনের ভেতরেও সমাজ, রাষ্ট্র, প্রেম, দ্রোহ, জীবন যন্ত্রণা, যুগ যন্ত্রণা, প্রেম, কাম সবকিছুই সমভাবে বিদ্যমান। কিন্তু তারপর কি দুর্ভাগ্য, আমাদের এখনো শুনতে হয় নারী কবি, নারী লেখক। আমি কিন্তু নারী কবি শুনলে বা নারী লেখক শুনলে একটুও কষ্ট পাই না। আমার কাছে মনে হয় নারী হয়ে জন্মানোর আলাদা একটি গৌরব রয়েছে, এবং বিভিন্নভাবে আমি অনেক বেশিভাবে আমি বোধ সম্পন্ন মানুষ, অনেক বেশিভাবে আমি স্পর্শ করতে পারি জীবনকে। আমি সৃষ্টিকে, আমার ভিতরে জন্ম নেয় আরেকটি শিশু, সৃষ্টিকে আমি যেভাবে স্পর্শ করতে পারি, সৃষ্টিকে যেভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে প্রতি মুহূর্তে পলে পলে আমার রক্তের ভেতরে অনুভব করে সৃষ্টির জন্ম দিতে পারি, সেভাবে পুরুষ পারে না। এই জন্যই আমি আমার নারী জন্ম নিয়ে গৌরব বোধ করি। আর আমি সবসময় বিশ্বাস করি আমাকে কখনোই পুরুষের সমকক্ষ হতে হবে না। আমি আমার মতো হব, আমি আমার মতো লিখব, আমি পুরুষের মতো লিখব। অনেকে আমার লেখা পড়ে বলেন আপনার লেখা পড়ে বোঝা যায় না এটা পুরুষের লেখা না নারীর লেখা। আমি বলি সেটা বোঝার তো কোনো প্রয়োজন নেই, এটা নূর কামরুন্নাহারের লেখা, সেটা বুঝলেই যথেষ্ট। আমাকে পুরুষের মতো লিখতে হবে এই বিশ্বাসে কখনোই আমি বিশ্বাসী নই। আমি মনে করি আমি আমার মতো লিখব। সেটি শিল্প সম্পন্ন হয়েছে কিনা, সেটি কোনো বোধ সম্পন্ন মানুষের লেখা হয়েছে কিনা, সেটা লেখায় কতটা শক্তিশালী হয়েছে, কতটা শব্দকে আমি ধারণ করতে পেরেছি, আমার ভেতরের বোধ ভাবনাকে, আমার চিন্তা শক্তিকে আমি কতটা লেখায় প্রকাশ করতে পেরেছি, শব্দে কতটা প্রকাশ করতে পেরেছি, আমার ভেতরে যে অনুভব তার কতটা কাছাকাছি আমি যেতে পেরেছি, সেটি বিবেচ্য বিষয়। লেখা পুরুষের মতো হতে হবে, নারীর মতো হতে হবে, এই বিশ্বাসে আমি কখনোই বিশ্বাসী নই। কিন্তু আবারও বলছি, আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো চিন্তা করি নারী নারী, সে নারী ছাড়া অন্য কিছু নয়। এই নিয়ে আমার একটি কবিতা রয়েছে, আমি সেই কবিতাটি পাঠ করছি। একটু বলে নিচ্ছি, কবিতার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না। আর কেউ যদি কবিতার কোনো ব্যাখ্যা দেন তাহলে কিন্তু কবিতা তার সৌন্দর্য হারায়, তার যে শিল্পবোধ, কবিতার ভিতরে যে আড়াল, সেই আড়ালটুকু হারিয়ে যায়। তারপরে বলে নিচ্ছি যে নারী যে নারী ছাড়া অন্য কিছু হতে পারত, এটি নারীর জানা ছিল না। সে যতটা না নারী হয়ে জন্মগ্রহণ করে, তার চাইতে বেশি সমাজ তাকে নারীর ছোকল পরিয়ে ফেলে, এবং সমাজ তাকে সেই বোধে দীক্ষিত করে নারীর বোধে। তাই এক সময় সে নিজের ভিতরে নতুন সত্তা আবিষ্কার করে, যে সত্তার নাম নারী। সে জানতে পারে না সে নারী ছাড়া অন্য কিছু হতে পারে। নারী, কেউ বৃক্ষ হতে চেয়েছিল, কেউ নদী, পাহাড়, সমুদ্রের নীল, কেউ হতে চেয়েছিল নিঃশব্দ কবর। হ্যামেলিনের বাঁশিওয়ালা হতে চেয়েছিল কেউ,
রোদ্দুর হতে চেয়েছিল অমল কান্তি, আমি কি হতে চেয়েছিলাম? খুব শৈশবেই দেখতাম বেড়ে যাওয়া বিলিরুবিনের মতো চায়না নীলু কিংবা সাথীর হলুদ মাখামু। ব্যাপটিস্ট গির্জার পাশে দাঁড়িয়ে শুনতাম আলাতুন নাহারের কণ্ঠ, প্রভু শুনি কুজিনতম আন্দামান গান পারচেদাম। কেউ কেউ বলতো মেয়েটা নষ্ট। পুরু চশমা চোখে নিবিষ্ট মনে কাঁথা সেলাই করতেন কচির মা। ফোকলা দাঁতে ঘোলা চোখে তাকিয়ে বলতেন, বুঝলে মনা, এভাবে গাঁথি রাখতে হবে সংসার। দুই বেনি দুলিয়ে ঠোঁট ফুলিয়ে আসমা বলতো, আমি সংসার করব না, তবে কি তুই মাগি হবি? নীল নীল রাতে মা গল্প শোনাতেন, সীতা, বিবি মারিয়াম, মাদাম তেরেসা। কপাল চুমে বলতেন, সোনামণি, তুইও হবি একদিন। কি হতে চেয়েছিলাম আমি? আমার স্বপ্ন শৈশব, নির্বোধ কৈশোর আর নতমুখ যৌবনে কি হতে চেয়েছিলাম আমি? আমি কি জানতাম নারী হতে পারে অন্য কিছু নারী ছাড়া? আমি জানতাম না নারী হতে পারে অন্য কিছু নারী ছাড়া, কিন্তু আমার সৌভাগ্য, আমি অতিক্রম করতে পেরেছি সেই বিষয়টি, যে নারী অনেক কিছু হতে পারে। নারী মানুষ হতে পারে, নারী পাহাড় হতে পারে, সমুদ্র হতে পারে। সবচেয়ে বড় কথা, নারী মানুষ হতে পারে। মানুষের সুখ দুঃখ আনন্দ অনুভূতি বেদনা নিয়ে নারী মানুষ হতে পারে, নারী মানুষ হতে পারে। এই বোধটুকু যেদিন থেকে আমি স্বীকার করতে পেরেছি, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমি মানুষের বোধ নিয়ে জন্মগ্রহণ করেছি। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, অলৌকিক বেদনার ভার বিধাতা যাহারা দেন। হ্যাঁ, অলৌকিক বেদনার ভার নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আর সেই অলৌকিক বেদনার ভারই আমাকে লিখতে, সৃষ্টি করতে, প্রেম জাগাতে, প্রেম পুষে রাখতে, প্রেমের দিকে ধাবিত হতে সাহায্য করে, সুন্দরকে খুঁজে নিতে চেষ্টা করে। আমার বোধহয় সময় শেষ হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, আমি ঠিক জানি না আপনাদের সাথে কি বলেছি। স্বতঃস্ফূর্ত যা মনে এসেছে তাই বলেছি, আপনাদের সাথে ভাগ করে নিয়েছি আমার সুখ দুঃখ বেদনার ভাবনাগুলো। সত্যিকার অর্থে একজন মানুষ আসলে কিভাবে দেখে পৃথিবীকে, সে তার যে অভিজ্ঞতা, তার যে জীবনবোধ, যে জীবনের ভেতর দিয়ে সে আসে, তা দিয়ে কিন্তু তার পৃথিবীকে দেখে। আমি ছোটবেলা থেকে খুব আমি বলবো যে খুব সংগ্রাম করে বড় হয়েছি। আমার মা ছোটবেলায় অসুস্থ হয়ে গিয়েছিলেন, পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন। আমাদের সংসারের স্বাভাবিক গতি থেমে গিয়েছিল। আমার বাবা সত্যিকার অর্থে একজন শিল্পী মানুষ ছিলেন, যিনি কবিতার মধ্যে বসবাস করেছেন, কবিতা লিখেছেন, কিন্তু কবি হননি। হয়েছেন একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী থেকে কর্মকর্তা, যিনি দিন রাত্র পেশনে একেবারে নিঃশেষ হয়ে গেছেন। সংসারের পেশন, অফিসের পেশন, জীবন ধারণের পেশন, কিন্তু তার ভেতরে সবসময় বাস করেছে এক কবি, এক শিল্পী মানুষ। আমার মার কথা আপনাদেরকে বলেছিলাম। আমার মা, যিনি সত্যি সত্যি শিশুর চোখের পানি দেখে কান্নায় ভেঙে পড়তেন, নিরন্ন মানুষ দেখে কান্নায় ভেঙে পড়তেন, আমার মা সত্যিকার অর্থে একজন কবি ছিলেন, একজন শিল্পী ছিলেন। তো এই সব কিছুর পর, এই সব কিছু নিয়ে যে আমার বেড়ে ওঠা, এই বেড়ে ওঠার মধ্য দিয়ে আমি যেভাবে জীবনকে দেখেছি, যেভাবে আমি সংগ্রাম করে আমার কবিতাকে গড়েছি, আমার শিল্পকে গড়েছি, আমার জীবনকে গড়েছি, আমার কর্মজীবনকে গড়েছি, সেই সংগ্রামের ভেতরে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, প্রাপ্তি অপ্রাপ্তি ছিল, তবে কোনো পাক ছিল না, কোনো বক্র পথ ছিল না। সোজা পথে আমি হেঁটে এসেছি। সোজা পথে অনেক কাঁটা বেছানো ছিল, সেই কাঁটা আমার পাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত ঝরেছে। যেমন পায়ে রক্ত ঝরেছে, তেমন হৃদয় থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, কিন্তু কোনো পাকের ভিতরে আমি ডুবে যাইনি। কখনো কোনো পাক আমাকে স্পর্শ করেনি, কখনো কোনো বক্র রেখা, কোনো বক্র পথে আমি যাইনি। এটি আমার জীবনের প্রধানতম সম্বল। এটি নিয়ে আমি পথ চলছি, এটি নিয়ে আমি পথ চলতে চাই। আপনাদের শুভ কামনা আশা করি।
আপনারা আমার জন্য দোয়া রাখবেন। অনেকটা সময় আপনাদের সাথে কাটলো। বাংলাদেশ থেকে আমি নূর কামরুন নাহার, আর কলকাতার যে বন্ধুরা আমার সামনে ছিলেন, আমি আবারও বলছি কলকাতার সাথে আমাদের প্রাণের বন্ধন, আত্মার বন্ধন। এই ফাঁকে একটি ছোট্ট কথা বলে নেই, আমার মা কিন্তু কলকাতায় বড় হয়েছেন। খিদিরপুর ডকইয়ার্ডে আমার নানা চাকরি করতেন, আমার মা খিদিরপুরে পড়াশোনা করেছেন। তাই কলকাতার সাথে আমার অন্যরকম একটি বন্ধন অনেক আগে থেকে রচিত হয়ে গিয়েছে। আমার মা কলকাতার অনেক গল্প আমাকে করেছেন। তো আপনারা যারা এতক্ষণ আমাকে দেখলেন, আমার কবিতা শুনলেন, আমি কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর একটি কথা আবারও বলছি, সোজা পথে, সরল পথে যেন চলতে পারি, কবিতা নিয়ে যেন থাকতে পারি, শিল্পের পথেই যেন থাকতে পারি। শিল্পের পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ, অনেক সাধনার পথ, খুব সহজ নয়। এই পথের সাধনা অনেক ধৈর্যের বিষয়, অনেক ত্যাগের বিষয়। সেই ত্যাগ, সেই ধৈর্য নিয়ে যেন চলতে পারি, সৃষ্টি যেন করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি অন্য কবিতাকে, ধন্যবাদ জানাচ্ছি অন্য কবিতার সাথে যারা রয়েছেন, আমার সকল পাঠককে, সকল দর্শনার্থীকে, এবং যারা এতক্ষণ থাকলেন। অন্য কবিতা আরও অনেক এগিয়ে যাক, অন্য কবিতার সাথে আছি, থাকবো। যারা অন্য কবিতায় আসবেন তাদেরকে দেখব এবং আশা করি ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, দেখা হবে আবারও সুন্দর কোনো সময়ে। ধন্যবাদ সবাইকে।